হ্যালো বন্ধুরা, হরার টাইম উইথ অন্তহীনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এপিসোড নাম্বার 3। আজ যে ঘটনাটা তোমাদের শোনাবো সেই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে আমি আমার এক দাদুর কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটা অনেক বছর আগের। তাহলে ঘটনাটা খুলেই বলা যাক। তখন সালটা 1951 হবে। দাদুরা থাকতেন অবিভক্ত বাংলাদেশের রাজশাহীতে। সেখানে তারা একটি নতুন বাড়ি কিনেছিলেন। বাড়িটা শহর থেকে কিছুটা দূরে ছিল। দাদুর পরিবার সেখানে নতুন আসে। আসলে দাদুর বাবা ছিলেন ব্যবসায়ী মানুষ। ব্যবসার খাতিরেই সেখানে বাড়িটা কিনেছিলেন। তখন দাদু অনেক ছোট, তো ওদের বাড়িটা ছিল পুরনো দিনের, তবে বেশ বড়। বাড়ির সামনে গাছের সমারোহ, আর পেছনে বড় একটি পুকুর। বাড়ির পাশেই একটা প্রকাণ্ড বট গাছ ছিল। গাছটা এতটাই বড় ছিল যে দিনের বেলাতেও সেই জায়গাটা অন্ধকার থাকত। দাদুর পরিবার সেই নতুন বাড়িতে আসার প্রথম 5-6 দিন কিছুই ঘটেনি। এরপর একদিন দাদুর বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফেরেন। তিনি রাতে বাজার করতেন পরের দিনের জন্য। সেদিনও তাই মাছ নিয়ে এসেছিলেন রাতে খাওয়ার জন্য আর পরের দিনের জন্য। মাছটা নিয়ে এসে বাড়ির বারান্দাতে ব্যাগটা রেখে দাদুর বাবা গেলেন কলপারে হাত মুখ ধুতে। 5 মিনিট পর ফিরে এসে দেখেন বারান্দায় মাছের ব্যাগটা নেই। তিনি অবাক হলেন, মাছের ব্যাগটা গেল কই? বাড়ির সবাইকে ডেকে তিনি বললেন ব্যাপারটা। কেউই বলতে পারল না মাছ কোথায়। তারা এটা ভাবলেন যে হয়তো কুকুর বা বেড়াল মাছ নিয়ে গেছে। কি আর করা যাবে, কিছুই করতে পারলেন না তারা। সেদিন তাদের মাছ খাওয়া আর হলো না। পরের দিন দাদু পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মাছের ব্যাগটা পড়ে আছে ঝোপের পাশে। তবে অবাক করা বিষয় হলো, মাছগুলো কিন্তু ঠিক আছে একদম। কুকুর বা বিড়াল একটা মাছও খায়নি। দাদু বাড়ির সবাইকে ডেকে দেখালে সবাই অবাক হলো। এরপর একদিন রাতে দাদুর মা রান্না করার জন্য পেঁয়াজ কাটছিলেন রান্নাঘরে। বাড়িতে সেদিন দাদুর বাবা ছিলেন না। দাদু নিজের ঘরে বই পড়ছিলেন। এমন সময় দাদুর মায়ের মনে হলো রান্নাঘরে তিনি ছাড়া আরও কেউ একজন রয়েছে। কড়াইতে গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন দেওয়ার সাথে সাথেই মনে হলো কেউ কড়াইয়ের মধ্যে এক লাথি মারল। কড়াই ছিটকে পড়ল দেওয়ালে। গরম তেল ছিটে আসলো দাদুর মায়ের গায়ে। তিনি চিৎকার করে উঠলেন। দাদু নিজের ঘর থেকে দৌড়ে এসে রান্নাঘরে এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেলেন। কয়েকটা দিন দাদুর মা অসুস্থ থাকলেন। সম্ভবত ভয়ের কারণেই তিনি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। গরম তেল গায়ে পড়াতে হাত পায়ের অনেক জায়গায় পুড়ে গেছিল। 1 সপ্তাহ পর তিনিও ঠিক হলেন। এক পূর্ণিমা রাতে দাদুর ঘুম ভেঙে যায়। তিনি বাথরুম করার জন্য ঘর থেকে বের হন। বটগাছটার কাছে যেতেই তার মনে হলো বটগাছের সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। আবছা আলোয় তিনি দেখলেন একজন লোক খালি গা আর ধুতি পরে গাছটার পাশে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মানুষটির উচ্চতা ছিল অনেক বেশি, তাও 10 থেকে 12 ফুট। সে মানুষটাকে দেখে দাদু ভয় পেয়ে গেলেন। এত লম্বা মানুষ এই গাছের নিচে এত রাতে কি করছে সেটা তিনি ভেবে পেলেন না। দাদু না জানি কিসের জন্য সেই লোকটার কিছুটা কাছে যেতে গিয়েই দেখলেন বটগাছের পাতাগুলো খুব জোরে নড়ছে। তবে অবাক করা বিষয় হলো কোনো হাওয়া চলছে না। আশেপাশের গাছগুলোর পাতাও নড়ছে না, শুধুমাত্র বটগাছের পাতাগুলো নড়ছে প্রবল বেগে। আর কয়েক পা এগোতেই তিনি দেখলেন মানুষটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বলা ভালো অন্ধকারের মধ্যে মিশে গেল। ব্যাপারটা কি ঘটল সেটা তিনি বুঝতে পারলেন না। তিনি প্রচণ্ড ভয় পেয়ে ঘরে দৌড় দিলেন। তিনি এতটা ভয় পেয়ে গেলেন যে এই ঘটনাটার কথা কাউকে বললেন না। পরের দিন তার জ্বর আসলো। সেই জ্বর 4 দিন পর ছাড়ল। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। তারা বুঝতে পারল কিছু না কিছু তো অদ্ভুত ব্যাপার ঘটছে, কিন্তু কিসের জন্য এসব হচ্ছে সেটা বুঝতে পারল না। এভাবেই একটা মাস কেটে গেল। প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো সে বাড়িতে। এর মধ্যে বাড়ির অনেকেই বটগাছের তলায় সেই লম্বা মানুষটিকে দেখেছে। তবে মানুষটি কে সেটা তারা বুঝতে পারছিল না। রাতের বেলাতেই সে মানুষটিকে দেখা যেত বটগাছের তলায়। এরপর এক রাতে দাদুর বাবা বাড়ির বাইরে বের হলেন। অনেক দিন থেকেই তিনি চেষ্টা করছিলেন সেই লম্বা মানুষটির পরিচয় জানতে।
তবে যতবারই তিনি সেই মানুষটির কাছে যেতেন ততবারই মানুষটি অদৃশ্য হয়ে যেত। দাদুর বাবা ছিলেন প্রচণ্ড সাহসী মানুষ। তিনি কোনো কিছুকে ভয় পেতেন না, আর তাই তিনি চেয়েছিলেন সেই মানুষটাকে কাছ থেকে দেখতে। তাই তিনি আজ বেরিয়েছেন মানুষটাকে দেখার জন্য। ঘর থেকে বেরিয়ে তিনি লক্ষ্য করলেন বটগাছের তলায় সে মানুষটি এসে দাঁড়িয়েছে। সেই মানুষটির পরনে সাদা ধপধপে ধুতি, খালি গা এবং পৈতে পড়া, মাথায় চুল নেই, শুধু একটি টিকি রয়েছে। মানুষটার উচ্চতা অনেক বেশি। মানুষটি অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাদুর বাবা সাহসে ভর করে সেই মানুষটার কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। অন্ধকারে আবছা আলোয় তিনি আস্তে আস্তে গাছটার কাছে গেলেন। গাছটার কাছে যাওয়ার পরেই তার মনে হলো প্রচণ্ড ঝড় আসছে। গাছের পাতাগুলো জোরে জোরে নড়া শুরু করলো। তবে তিনি তাকিয়ে দেখলেন আশেপাশের গাছগুলোর পাতা নড়ছে না। সেই লম্বা লোকটি কিন্তু এখনও নিশ্চল, কোনো নড়াচড়া করছে না, অন্যদিকে তাকিয়ে রয়েছে এখনও। দাদুর বাবা একদম কাছে যেতেই লোকটি ঘুরে দাঁড়ালো। লোকটির মুখ দেখে দাদুর বাবা আঁতকে উঠলেন। সেই লম্বা লোকটির চোখ যেন আগুনের মতো জ্বলছে। সেই চোখে রাগ প্রতিফলিত হচ্ছে। ভয়ঙ্কর দৃষ্টিতে দাদুর বাবার দিকে তাকিয়ে রয়েছে লোকটি। তারপর হঠাৎ করেই ভয়ানকভাবে হাসতে লাগলো সেই লম্বা লোকটি। এত ভয়ঙ্কর হাসি দাদুর বাবা জীবনে আর কোনোদিনও আগে শোনেনি। তিনি ভয় পেলেন, কিন্তু সাহস হারালেন না। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই লোকটার দিকে। এরপর হঠাৎ বাজ পড়ার মতন বিকট আওয়াজ হলো গাছটার সামনে। তিনি জ্ঞান হারালেন। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন তিনি তার ঘরের বিছানায় শুয়ে আছেন। বাড়ির সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি গত রাতের ঘটনা সবটা খুলে বললেন। সবাই খুব ভয় পেয়ে গেল। একজন বয়স্ক লোক দাদুর বাবাকে বললেন যে পাশের গ্রামে একজন সাধু বাবা আছেন, তার সাথে যোগাযোগ করতে। সেই অনুযায়ী দাদুর বাবা সেদিনই সাধু বাবার কাছে গেলেন। সেই সাধু বাবা সবটা শুনে গম্ভীর হয়ে বললেন, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনাদের বাড়িতে ব্রহ্মরাক্ষসের বাস রয়েছে। আপনাদের বাড়িটি ব্রহ্মরাক্ষসের দখলে। ব্রহ্মরাক্ষস খুবই শক্তিশালী। যে সকল জ্ঞানী ব্রাহ্মণ নিজের জীবদ্দশায় কোনো অসৎ কাজ করেন, তারাই মৃত্যুর পর ব্রহ্মরাক্ষসে পরিণত হয়। আমার মনে হয় আপনারা যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটিতে আগে যে ছিল সে ব্রাহ্মণ ছিলেন এবং তার মৃত্যু ঘটেছিল কোনো অসৎ কাজ করার ফলে, আর তার ফলেই তিনি ব্রহ্মরাক্ষসে পরিণত হয়েছেন। ভূত প্রেতের থেকে ব্রহ্মরাক্ষস অনেক বেশি শক্তিশালী। ওদেরকে তাড়ানো এত সোজা নয়। তবে আমি চেষ্টা করব, আজ রাতে এক বিশেষ পুজোর আয়োজন করব আপনাদের সেই গাছটার নিচে। তবে গাছটি কিন্তু খুবই ভয়ঙ্কর। সেদিন রাতে পুজো শুরু হলো। সাধু বাবার সাথে আরও 6 জন সাধু পুজোতে অংশ নিয়েছে। মোট 7 জন মিলে পুজো আরম্ভ করলো বটগাছটার নিচে। বিশাল বড় করে যজ্ঞ হচ্ছে আর সাধুরা মন্ত্র পড়ছেন। এমন সময় মনে হলো ঝড় আসবে। জোরে হাওয়া বইতে লাগলো। তারপর একটা বিকট হাসির শব্দ পাওয়া গেল। একটা ভারী কণ্ঠ শোনা গেল, তোরা এত সহজে আমাকে তাড়াতে পারবি না। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকতে পারবি না। এই বাড়িতে যারাই আসবে তাদেরকেই আমি শেষ করে দেব। ভালো চাস তো তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা, না হলে তোদের কপালে অনেক দুঃখ লেখা আছে। এরপর বাজ পড়ার মতো জোরে একটা শব্দ হলো। দেখা গেল যজ্ঞের আগুন নিভে গেছে আর পুজোর সব জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। পুজো এখানেই শেষ করে দিয়েছে সেই ব্রহ্মরাক্ষস। অগত্যা সেই ব্রহ্মরাক্ষসকে আর তাড়ানো গেল না সেই বাড়ি থেকে। ব্রহ্মরাক্ষস সব পুজো বানচাল করে দিল। শুনেছিলাম এরপর আর কারোরই সাহস হয়নি সে বাড়িতে থাকার। পরের দিনই ওরা সেই বাড়ি ছেড়ে চলে আসেন আর কোনোদিনই ফিরে যায়নি সেই বাড়িতে। এই ঘটনাটার ইতি এখানেই। এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
গল্পটি ভালো লাগলে গল্পটি সবার সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।